নারী বা পুরুষের অনেক ধরনের ফিস্টুলা হতে পারে বা হয়, সেগুলোর সার্জারিরও প্রয়োজন হয়, কিন্তু নারীদের ফিস্টুলার ধরনগুলো বিশেষ ধরনের। তবে আমরা আজকে আলোচনা করব আরোগ্য নিকেতনে নারীর যোনিপথের ফিস্টুলা, যেটি অনেকটা জটিল, এটার সার্জারি জটিল, এটার আরোগ্য লাভ করা অনেক ক্ষেত্রে একাধিক সার্জারির পরেও সম্পূর্ণভাবে আরোগ্য লাভ করতে পারে না নারীরা। কেন এটি জটিল, এটির চিকিৎসা কি, কারা করছেন, নানা বিষয়ে আমরা আলোচনা করব। আমাদের আলোচনার বিষয়ও দিয়েছি নারীর যোনিপথের ফিস্টুলা। এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে স্বনামধন্য তিনজন অতিথি গাইনি বিশেষজ্ঞ উপস্থিত হয়েছেন। আমাদের সঙ্গে আছেন ডাক্তার মুশাররাত সুলতানা, সহযোগী অধ্যাপক অবস অ্যান্ড গাইনি, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল। সঙ্গে আছেন আমাদের অনুষ্ঠানের মধ্যমণি অধ্যাপক ডাক্তার সায়েবা আক্তার, 21 পদকপ্রাপ্ত চিকিৎসক, প্রতিষ্ঠাতা মামস ইনস্টিটিউট, একই সঙ্গে প্রেসিডেন্ট ইন্টারন্যাশনাল সোসাইটি অফ অবস্টেট্রিক্স ফিস্টুলা সার্জনস। সঙ্গে আরও আছেন ডাক্তার তাহসিন ইসলাম, কনসালটেন্ট অবস অ্যান্ড গাইনি, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। তিনজনেরই আবার আলাদা একটি পরিচয় আছে। মামস ইনস্টিটিউট নারীর যোনিপথের ফিস্টুলা নিয়ে দীর্ঘদিন থেকে কাজ করছে, সেখানে সবাই অনারারি কনসালটেন্ট হিসেবে কাজ করছেন। শুধু তারা নন, আরও অনেক কনসালটেন্ট আছেন, তাদের নামও আমরা শুনবো। আমি প্রথমেই অধ্যাপক ডাক্তার সায়েবা আক্তার এবং আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ। আমি প্রথমেই ম্যাডামের কাছে জানতে চাই, আমরা অনেক প্রোগ্রাম অতীতেও করেছি, আজকে বিশেষ করে শুধু নারীর ফিস্টুলা নিয়ে কথা বলতে চাই, যে নারীদের যোনিপথের ফিস্টুলাটা আমরা জটিল বলছি, অনেক সময় আপনি বলেছেন কেন এটি জটিল, বা অন্যান্য ফিস্টুলার থেকে পার্থক্য কোথায়? পার্থক্য একটা হলো যে এটা যেহেতু যোনিপথের ফিস্টুলা, এটা এমন জায়গায় ফিস্টুলা হয় যেটা বাইরে থেকে দেখা যায় না। আর এটা এমন একটা জায়গায় ফিস্টুলা হয় যেটা সম্বন্ধে মেয়েরা সহজে কিন্তু বলতে চায় না, সবসময় লুকিয়ে রাখতে চায়। তারপর হলো এটা যোনিপথের যদি অপারেশন করতে চায় বা এটা যদি নিরীক্ষা করতে চায়, তাও কিন্তু ওই যোনিপথের ভিতরে ঢুকে ওই জিনিসটা করতে হয়। অপারেশন করতে গেলে ওই রাস্তার ভিতরে ঢুকে করাটা এটা কিন্তু অনেক কঠিন। আমি এইখানে একজন বিশ্বের একজন বিশিষ্ট সার্জন বলেছিলেন যে এটা এমন একটা অপারেশন, সেটা মানে বুড়ো আঙ্গুলের ভিতর দিয়ে ঢুকে ও গহ্বরের ভিতর অপারেশন করার মতো। আচ্ছা, মানে এটা সরু একটা পথ দিয়ে গিয়ে অপারেশনটা করা, সেই সমস্ত দিক দিয়ে চিন্তা করলে যে একটা ছোট রাস্তা দিয়ে গিয়ে এত জটিল একটা অপারেশন করা, এটার অ্যাপ্রোচটা মানে এটাকে রিচ করাটা খুবই ডিফিকাল্ট। সব কিছু মিলিয়ে জিনিসটা কিন্তু খুবই জটিল। আমি আপনার কাছে আসবো, তারও আগে আমি এখন একটু ফিস্টুলা সম্পর্কে একটু সাধারণ মানুষের ধারণা দিতে চাই। ডাক্তার মুশাররাত সুলতানা যদি একটু পরিষ্কার করেন। নারীদের ফিস্টুলা, যোনিপথের ফিস্টুলাতে আসলে দুই ভাগে ভাগ করা হয়েছে। এটা একটা হচ্ছে অবস্টেটিক্যাল ফিস্টুলা বা প্রসবজনিত কারণে যেটা হয়ে থাকে, আরেকটা হচ্ছে গাইনোকোলজিক্যাল ফিস্টুলা, যেটা হচ্ছে জন্মগত ত্রুটি হিসাবে সামান্য কিছু বাচ্চাদের পেয়ে থাকি আমরা, এবং অপারেশন জনিত কারণে অন্যান্য অপারেশন, মানে জরায়ুর কোনো অপারেশন অথবা যোনিপথের কোনো অপারেশন করার সময় যদি আশেপাশের যেমন ব্লাডার থাকে, মূত্রথলি থাকে সামনে, জরায়ুর সামনে, তাতে যদি কোনো ইনজুরি হয়, মানে আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে কিন্তু ফিস্টুলা হতে পারে। তো এগুলাকে আমরা বলছি আয়াট্রোজেনিক ফিস্টুলা। আর একটা হচ্ছে যেটা নিয়ে আমরা বেশি কনসার্ন, সেটা হচ্ছে অবস্টেটিক্যাল ফিস্টুলা বা প্রসবজনিত কারণে যেটা হয়ে থাকে। অবস্ট্রাক্টেড লেবার, দীর্ঘক্ষণ প্রসব বাধাগ্রস্ত হলে পরে, দীর্ঘ প্রসব ব্যথা নিয়ে থাকলে পরে মহিলাদের যেটা হয় যে ব্লাডারের উপরে বাচ্চার মাথার একটা প্রেশার সামনে, আর তার সামনে থাকে বনি, আমাদের পেলভিসের যে বোন, দুইটার মাঝখানে ব্লাডার তো একটা নরম টিস্যু, সেই দুইটা চাপে পড়ে দীর্ঘক্ষণ চাপ থাকার কারণে ওখানে রক্ত সঞ্চালনটা বন্ধ হয়ে যায়, এবং বন্ধ হয়ে যাওয়ার কারণে ওখানে ইস্কিমিয়া যেটা বলি আমরা, পরবর্তীতে ওখান থেকে ওটা নেক্রোস্টেপ, মানে একটা পচন ধরার পরে ওটা টিস্যুগুলো ওখানে ক্ষয় হয়ে পড়ে যাওয়ার কারণে দুইটা পথের মধ্যে একটা কমিউনিকেটিং ট্র্যাক্ট হয় আর কি, মানে এটাকে বলা হয় যে যেমন মূত্রথলি এবং মাসিকের রাস্তা, ভ্যাজাইনা, এই দুইটার মাঝখানে একটা ট্র্যাক্ট তৈরি হয়ে কন্টিনিউয়াস পেশাব ঝরতে থাকে। এটাই হচ্ছে মেকানিজম যেভাবে ফিস্টুলাটা তৈরি হচ্ছে। আর যেটা বলেছি যে আয়াট্রোজেনিক ফিস্টুলা, সেটা হচ্ছে অপারেশন করার কারণে, জটিল অপারেশন হতে পারে বা সিম্পল অপারেশনেও সার্জনের স্কিলনেস সেই পরিমাণ না থাকলেও অনেক সময় দেখা যায় দুর্ঘটনাবশত ব্লাডার ইনজুরি বা ইউরেটার ইনজুরি, মূত্রনালী, মূত্রথলি, এগুলার ইনজুরির কারণে, অথবা সেলাই পড়ে গেল জরায়ুর সাথে মূত্রথলির,
সেই সব কারণেও কিন্তু ফিস্টুলা হয়ে থাকে, যেটাকে আমরা আয়াট্রোজেনিক ফিস্টুলা বলে থাকি। ধন্যবাদ। আমি ডাক্তার তাহসিন আপনার কাছে জানতে চাইবো যে এই যে প্রসবের যে বাধা, প্রসবজনিত বাধা আমরা যেটা বলি, এটা আসলে কি কি কারণে হয় বা কাদের হয়, কোন শ্রেণীর মানুষ এটার জন্য বেশি সাফারার? আচ্ছা, এখানে আমি প্রথমেই বলার শুরুতেই জি। ম্যাডামের একটা কোট বলতে চাই। সেটা ম্যাডাম সবসময় বলেন, ফিস্টুলা ইজ ফেইলিয়ার। ফিস্টুলা হয় তাদেরই যারা ঠিকমতো প্রসবকালীন সময়ে অ্যান্টিনাটাল চেক আপ করেন না, করতে পারেন না, এবং প্রসবটা হয় কোনো অদক্ষ হাতে, হয় বাড়িতে অথবা কোনো দায়ের কাছে। দেখা যাচ্ছে যে তাদের 2 দিন 3 দিন, এমনকি আমি এরকমও একটা রুগী দেখেছি যার 5 দিন প্রসব ব্যথা ছিল। তো ওই নেগলেক্টেড, অবহেলিত প্রসব, দীর্ঘ বিলম্বিত প্রসব, এদেরই আসলে অবস্টেট্রিক ফিস্টুলাটা হয়। আর আয়াট্রোজেনিকের কথা তো ম্যাডাম বললেনই, যে যাদের অপারেশনের জটিলতা হয় তাদের ক্ষেত্রে। তবে এখানে একটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের দেশে এখন অবস্টেট্রিক ফিস্টুলা কিন্তু অনেকটাই কম, কারণ আমাদের তো প্রসূতি সেবা কিন্তু অনেক উন্নত হয়েছে আগের চাইতে। তো সেই হিসাবে নতুন করে প্রসবজনিত ফিস্টুলা কিন্তু কমে গেছে, কিন্তু বেড়েছে যেটা, এবং আশঙ্কাজনক হারে বেড়েছে, সেটা হচ্ছে আয়াট্রোজেনিক ফিস্টুলা বা সার্জারির কমপ্লিকেশন জনিত ফিস্টুলা। এবং সেখানে দেখা যাচ্ছে যে সার্জন যারা করছেন সার্জারি, অনেক ক্ষেত্রে সার্জনও না, আবার অনেক ক্ষেত্রে যারা করছেন তারা আসলে ওই সার্জারি করার জন্য এনটাইটেলড না, তারা ওই সার্জারিটা করছেন, তাতে দেখা যাচ্ছে যে কমপ্লিকেশন হিসাবে ফিস্টুলা। এখানে আমি একটা জিনিস অবশ্যই, বলতে ম্যাডাম। চাই, যে তাহসিনের কাছে অ্যাড করতে চাই। ও বলল যে প্রসবজনিত ফিস্টুলাটা কমে এসেছে, নতুন করে প্রসবজনিত ফিস্টুলা হচ্ছে না। কিন্তু প্রসবজনিত ফিস্টুলা কাদের হয়? যারা অত্যন্ত দরিদ্র, অশিক্ষিত, অজ্ঞ, যাদের সামর্থ্য বলতে কিছু নাই বললেই চলে, এই ধরনের এই সমস্ত মহিলাদের যাদের প্রসবজনিত ফিস্টুলা হয়েছে, এখনও কিন্তু আমাদের বাংলাদেশের বিভিন্ন আনাচে কোনাচে তারা কিন্তু লুকিয়ে আছে। তারা একটা জিনিস হলো হাসপাতালে আসতে পারে না, আরেকটা জিনিস অনেকেই এখনও জানে না যে এই রোগের চিকিৎসা আছে। আবার অনেকেই যারা জানে, কোথায় গেলে এই চিকিৎসাটা পাওয়া যাবে সেটা জানে না। কেউ কেউ আছে জানে কোথায় গেলে, কিন্তু ওইখানে কিভাবে যাবে, একজন সঙ্গী ছাড়া তারা কখনো নিজে নিজে কখনো রাস্তায় ঘাটে নামেই নেই, তারা জানতে পারে না। আর অনেকেই সব কিছু থাকা সত্ত্বেও সামর্থ্য নেই, হাসপাতাল পর্যন্ত যে পৌঁছাবে তার জন্য যে আর্থিক সম্বলটা দরকার সেইটুকু তাদের নেই। যেমন আমরা পাহাড়ি অঞ্চল বা হচ্ছে চরাঞ্চলে আমরা দেখে থাকি যে তিনি হাসপাতাল দেখেইনি করে দিন, না কোনোদিন দেখে আসার কথা তিনি কল্পনাও করতে আসলে পারেন না। কিন্তু আমি গাড়িতেও চড়ে নেই, গাড়িতে চড়েনি। কিন্তু আমি জানতে চাই যে এই যে 53 বছরের পুরনো বাংলাদেশ, সেখানে যারা হাসপাতালে আসতে পারলেন না বা যাদেরকে কোনোভাবে নিয়ে আসা সম্ভব হচ্ছে না, যারা দায়ীর হাতেই ডেলিভারিটা করছেন, আমরা যেমন মিডওয়াইফের কথা নতুন করে খুব বেশি আলোচনায় আসে, সেক্ষেত্রে যারা দায়ী, যারা করছেন, তাদেরকেও কোনো না কোনো পর্যায়ে প্রশিক্ষণ দেয়া অথবা মিডওয়াইফের সংখ্যা বাড়ানো, এটির মাধ্যমে আসলে এগুলো কমানো যায় কিনা বা এই উদ্যোগগুলো নেওয়া হয়েছে কিনা? প্রথম কথায় আমি তোমার প্রথম কথার জবাব দিই যে এই দায়ীদেরকে প্রশিক্ষণ দিয়ে ভালো আরও কোয়ালিটি চিকিৎসা পাওয়া সম্ভব কিনা, এটা কিন্তু ভুল। এটা কিন্তু অনেকবার চেষ্টা করা হয়েছে এবং সারা বিশ্বেও এটা সম্পূর্ণভাবে এই প্রোগ্রামটা ব্যর্থ হয়েছে। এটা একটা ভ্রান্ত ধারণা। দ্বিতীয় প্রশ্ন, তুমি বলছো যে মিডওয়াইফ বাড়িয়ে, এটা সারা বিশ্বে যেখানেই তুমি দেখেছো যে ফিস্টুলা নির্মূল হয়ে গেছে, যেখানে মাতৃমৃত্যু এবং মাতৃ স্বাস্থ্য অনেক উন্নত হয়েছে, সেখানে কিন্তু সেই সব দেশে কিন্তু মিডওয়াইফরাই ডেলিভারি করায়, ডাক্তাররা কিন্তু করে না। এই ট্রেন্ডে আমরা আসতে পারছি না কেন? মিডওয়াইফদের আমাদের তৈরি করতে হবে। তবে আমাদের দেশে মিডওয়াইফ হচ্ছে, তো কিন্তু যে হারে হয়েছে সেভাবে কিন্তু আমরা পদায়ন করছি না। পদায়নের চাইতে একটা আমার যেটা কনসার্ন, যে পরিমাণ মিডওয়াইফস আমাদের হয়েছে, তাদের প্রশিক্ষণটা কতটুকু হয়েছে, তাদের স্কিলটা কতটুকু হয়েছে, সেটাও কিন্তু একটা অনেক বড় বিষয়। ওদেরকে আমরা মিডওয়াইফ তড়িঘড়ি করে শুধু, এটা কিন্তু প্র্যাকটিক্যাল স্কিল, কিন্তু এটা তো হওয়ার কথা, কেন হচ্ছে না প্রশিক্ষণে? একটা হলো যে তারা যেখানে নর্মাল ডেলিভারি, যেটা নিয়ে আমরা সব সময় সব জায়গায় সোচ্চার, জনগণও সোচ্চার, আমরাও সোচ্চার যে নর্মাল ডেলিভারির সংখ্যা কমে গেছে। মিডওয়াইফদের তো কাজ নর্মাল ডেলিভারি করা, সিজার না। তো
কাজে যদি নর্মাল ডেলিভারি কমে যায় তাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স হওয়ার জায়গাটা তো কমে গেছে। আমরা হঠাৎ করে অনেক মিডওয়েফারিকে ট্রেনিং দিতে যাচ্ছি, কিন্তু তাদের ট্রেনিং দেওয়ার প্রশিক্ষণের ক্ষেত্রটা তো সঠিকভাবে কারণে হয়নি। এবং আরেকটা বড় অংশ আমাদের দেশের 35% মা তো এখনও বাড়িতে ডেলিভারি করে, বরং মানে যোগ করলে সংখ্যাটা আরো বেশি হবার কথা আর কি। আমরা যদিও 50 থেকে 40 কাজে সহজে আমাদের বলছি, কিন্তু 25 বলে ফেলছি। আমরা যদি মাতৃমৃত্যু কমাতে চাই, ফিস্টুলা নির্মূল করতে চাই, তাহলে কিন্তু অবশ্যই আমাদের জনসচেতনতা বাড়াতে হবে। আমাদের ওই মাগুলোকে বাড়িতে ডেলিভারি না করে যে কোনো একটা সেবা কেন্দ্রে, হসপিটালে, ফ্যাসিলিটিতে এসে ডেলিভারি করাতে হবে। ধন্যবাদ ডাক্তার মুশাররত সুলতানা। সার্জিক্যাল ইনজুরি বা দুর্ঘটনা যেটার কথা আপা বলছিলেন, আমরা আলোচনা একজন সার্জনকে নিয়ে দীর্ঘ আলোচনা করেছি যে বাংলাদেশের সার্জনদের তৈরি হওয়া, তাদের প্রশিক্ষণ, তারা কিভাবে তৈরি হচ্ছেন। আমি আপনার কাছে জানতে চাই যে মানে যিনি এমবিবিএস পাশ করার পরে এফসিপিএস করছেন বা যারা দক্ষ, তাদের হাতে কি এই ঘটনাগুলো ঘটছে নাকি দুর্ঘটনা অন্য কোনোভাবে আসলে হচ্ছে? কাদের হাতে আসে এই দুর্ঘটনা? হ্যাঁ, খুবই একটা সময় উপযোগী প্রশ্ন এটা। কারণ দুর্ঘটনা আসলে নির্ভর করে কেসের উপরেও, মানে সবসময় যে স্কিল পার্সনের হাতে হবেই না, আনস্কিল সেটা তো হতে পারে, মানে কিন্তু সেটা হতেও সেটা পারে। হচ্ছে যে যদি খুব খারাপ জটিল অপারেশন হয় সেসব ক্ষেত্রে তো আমরা পেশেন্টদের কাউন্সিলিংই করে নিই আগে, যে আশেপাশের অর্গানে ইনজুরি হতে পারে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের মফস্বলে বা ছোট ছোট জায়গাগুলোতে আনস্কিল পার্সনরা, মানে তারা ট্রেইনড হয় নাই এইসব অপারেশনের জন্য, সেই গাইনি অপারেশনগুলা এরকম ব্যক্তিদের হাতে হতে চেয়ে। কিন্তু এই যে ট্রেন না, তিনি কি ডাক্তার নাকি ডাক্তার? হ্যাঁ, সে হয়তো ডাক্তার, এমবিবিএস ডাক্তার, হ্যাঁ, কিন্তু স্পেশালিটি বা যে ট্রেনিংগুলোর মধ্যে দিয়ে যেতে হয় পোস্ট গ্রাজুয়েশনের সময়, সেই ট্রেনিংগুলোর ভিতর দিয়ে না যে বা যেই অপারেশনটা হয়তো বা এতটা প্রয়োজনও নাই সেটা করে ফেলছে, সেই প্রয়োজনবিহীন মানে ইন্ডিকেশন ছাড়া সেই অপারেশনগুলো করতে যে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের এই দুর্ঘটনাগুলো হচ্ছে। এবং আয়াট্রোজেনিক ফিস্টুলা এইভাবেই কিন্তু এখন আয়াট্রোজেনিক ফিস্টুলার সংখ্যাও ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। যেহেতু বলেছে তাহসিনও বলল, ম্যাডাম বললেন যে আমাদের এখন প্রসূতি সেবা অনেক অংশে ইমপ্রুভ করার জন্য এসেনশিয়াল অবস্টেট্রিক কেয়ার যেগুলো আসছে, আমাদের জরুরি প্রসূতি সেবা গ্রামেগঞ্জে পৌঁছে গেছে এখন, সেসবের জন্য অবস্টেট্রিক ফিস্টুলা অনেকাংশে কমে আসলেও আয়াট্রোজেনিক ফিস্টুলার সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে। আমি ম্যাডামের কাছে এটা আরো খোলামেলা জানতে চাই যে ইনজুরিটা কোন পর্যায়ের হচ্ছে, কাদের হাতে হচ্ছে। একটা হলো যে আমরা কিন্তু ডাক্তারি পাশ করার পরেই আমরা হিপোক্রেটিক ওথ, এথিক্স সম্বন্ধে আমরা ওথ নেই যে আমরা একটা জিনিস, একটা হলো রুগীর ভালো করব, সবচেয়ে ইম্পর্টেন্ট আমরা রুগীর কোনো ক্ষতি করব না, ডু নো হার্ম। সেটা শারীরিক বা আর্থিক? শারীরিক বা আর্থিক। সেই এথিক্স থেকে কিন্তু আমরা কেমন যেন যখন কর্মক্ষেত্রে যাই আমাদের এথিক্সটা আমরা ভুলে যাচ্ছি। এটা সব প্রফেশনে হচ্ছে, নট কিন্তু শুধু ডক্টর। ডাক্তারদের না, এই অবক্ষয়টা দুঃখজনক হলেও যে আমাদের দেশে প্রত্যেকটা সেক্টরে এই জিনিসটা হচ্ছে। আর যেই সমস্ত তুমি বলছো যে কোন ডাক্তারের হাতে হয়, এইখানে আমার মনে হয় যে আমাদের বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিলের একটা অনেক বড় ভূমিকা রয়ে গেছে। আমরা অনেক সময় এটা নিয়ে কথা বলি যে কারা কোন কাজটা করতে পারবে, এটা লিখিতভাবে মেডিকেল ডেন্টাল মনে করেন আইনে আছে, লেখা আছে না? আইনেও নাই আসলে, আইন ফকরা। আমি যে জনবল তো নাই, তারা কিভাবে তদারকি করবে? কাউন্সিলের একটা জিনিস কি, সেই ব্রিটিশ আমলে যখন আমাদের দেশে কোনো স্পেশালিস্ট ছিল না, তখন ছিল যে একজন এমবিবিএস ডাক্তার কিন্তু যে কোনো ধরনের অপারেশন করতে পারে। ওই জিনিসটা কিন্তু এখনো পরিবর্তন হয় নাই। কিন্তু স্পেশালিস্টদের ব্যাপারে এটা ঠিক করা হয়েছে যে আমি গাইনি স্পেশালিস্ট, আমি গাইনির অপারেশন করব, আমি ব্রেইনের অপারেশন করব না। কিন্তু আমি যদি এমবিবিএস ডাক্তার হই, আমি ব্রেইন থেকে শুরু করে পা পর্যন্ত যে কোনো জায়গায় অপারেশন করতে পারি, আমার কোনো বাধা নাই। কিন্তু তো এই জিনিসটা থেকে কিন্তু এটাকে একটা পরিষ্কার ক্লিয়ার আমার মনে। কিন্তু আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি যে বিএমডিসি সম্পর্কে আমাদের যে অভিজ্ঞতা সাংবাদিক হিসেবে, যে এখনো মানে এমন কেউ ডাক্তার দাবি করে ফেলছে যে সেটি নিয়েই একটি সংখ্যা আছে, সে তাদেরকেও আপনি সার্টিফাই করছেন বা আপনার আন্ডারে তাদের সুপারভিশন হচ্ছে। আবার একটা হচ্ছে যে বিএমডিসির পদে যারা আসছেন তাদের পদ পাওয়াটা এটা নিয়ে যতটা আনন্দের ব্যাপার, কিন্তু তারা কতটুকু কাজ করে গেলেন বা কাজ করে যেতে পারেন, বা এটির আইন কানুন কেমন চেঞ্জ করা দরকার, বা একটি রোগী সুরক্ষা না পেলে
কোনো অভিযোগ আসলে সেটার নিষ্পত্তি কত দ্রুত হওয়া দরকার, এই জায়গাতে তো আসলে আমরা বিএমডিসিকে দেখি না। সেই বিএমডিসি সম্পর্কে আমরা বক্তব্য জানতে প্রশ্নটা চাই। যখন তুলেছো তোমার, যে কেউ যদি বলে যে আমি, যে কোনো টেকনিশিয়ানরাও বললো যে আমি ডাক্তার লিখব, এখন যে দেশে যারা ডাক্তার, অ্যাকচুয়ালি আমরা ডাক্তার বলি কাদেরকে, যারা 6 বছর এমবিবিএস লেখাপড়া করে এবং বাংলাদেশের মেধায় যারা উপরের স্তরের, তারাই এসে মেডিকেলে ভর্তি হয়, তারাই ডাক্তার হয়। এখন একটা সেকমু, সেও ডাক্তার হিসাবে লিখতে পারবে, তার নামেও ডাক্তার মানে সেটা সে চাইতেই পারে, কিন্তু আমি কেন সেগুলোকে একটা ঘোলাটে একটা জায়গাতে রেখে দিয়েছি, এটা তো একটা নিষ্পত্তি করে ফেলা উচিত। এইরকম একটা জায়গায় শক্ত ভূমিকা পালন করতে না পারে, আমার মনে হয় যে এটা বিএমডিসির সম্পূর্ণ ব্যর্থতা, এবং বিএমডিসি রিফর্ম হওয়া উচিত, এবং সেইটার আমার মনে হয় অনেকটা উদ্যোগ নেওয়াও হয়েছে। আমরা ভবিষ্যতে আশা করি। আমি একদিন আগে একটা রুগী পেলাম, তার ফিস্টুলা হয়েছে বগুড়াতে, অপারেশন করেছে কে, একজন ফিজিওলজির অ্যাসোসিয়েট প্রফেসর, ফিজিওলজি মানে বেসিক সাবজেক্ট, তার কিন্তু একমাত্র কাজ হবে ছাত্রদেরকে বেসিক ফিজিওলজি শেখানো। ওনার হাতের রুগীর আমি অনেক দিন আগেও একটা পেয়েছিলাম, সে অপারেশন হিস্টেক্টমি করেছে, ফিস্টুলা হয়েছে, আবার সেই ফিস্টুলা সে নিজে অপারেশন করেছে কয়েকদিন পরে। দুঃখজনক। তারপর সে তার প্রেসক্রিপশনে আমার কাছে রেফার করেছে, মানে কোনো দিকেই সে ভয় পাচ্ছে না, হিস্টেক্টমি করতেও না, পরে ফিস্টুলা করতেও না, এমনকি আমার কাছে রেফারও যে করে ফেলেছে সেটা তাতে কোনো আপত্তি নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। ডাক্তার তাহসিন, আপনার কাছে জানতে চাই, আপনি মামস ইনস্টিটিউটে দীর্ঘদিন ধরে ম্যাডামের সঙ্গে কাজ করছেন, মানে আমি একটু এক্সাম্পল জানতে চাই, আপনি 3টা 4টা 5টা রোগীরও বলতে পারেন যে তার আসলে ফিস্টুলা হবার ক্ষেত্রে কে কিভাবে দায়ী ছিল, একেবারে ছোট ছোট করে জানতে চাই। একটা রুগীর কথা বলি যে আসলে কিছুদিন আগেই আসছে, বেশি দিনের কথা না। সেই মেয়েটার বয়স 25-26 হবে। মেয়েটা কিন্তু থাকে সুনামগঞ্জ, এবং জানেন যে সিলেট কিন্তু একটা ফিস্টুলা বেল্ট আমাদের, এবং ওখানে তার প্রায় সে কিন্তু আমরা যেটা বলি যে অবহেলিত, বাসায় বসে চেষ্টা করেছে এরকমও না, সে কিন্তু যথাসময়ে হাসপাতালে গেছে। হ্যাঁ, নিকটস্থ হাসপাতালে যাওয়ার পরে তারা বলেছে যে না, তোমার এটা ডেলিভারি, মানে হয়তো কিছুক্ষণ ট্রাই করেছে, হয়নি, তাকে রেফার করেছে আরেকটা হাসপাতালে। এরকম 2-3 জায়গায় ঘুরতে ঘুরতে সে গিয়ে পৌঁছে গেল হচ্ছে একটা মেডিকেল কলেজ হাসপাতালে, সিলেটেরই। আচ্ছা, সেখানেও তাকে প্রায় 12 ঘন্টার উপরে তারা ট্রায়াল দিল, এবং তাকে যখন সিদ্ধান্ত নিল যে তাকে সিজার করবে, সেই সময় সিজারের টেবিলে তার বাচ্চা নর্মাল, মানে ডেলিভারি হয়ে গেল। তারপরে তার ফিস্টুলা হলো। এখন আমার প্রশ্ন যে এই ক্ষেত্রে কিন্তু রুগীকে আমরা দোষ দিতে পারবো না, কারণ রুগী কিন্তু সময় মতনই কিন্তু ফ্যাসিলিটিতে গেছে। আমি আপনার কাছে আসবো, আপনার কাছে এরকম আরো একটা গল্প শুনতে চাই, মানে এই যে আমাদের সীমাবদ্ধতার কারণে যে ঘটনাগুলো ঘটছে, আমি আপনার কাছে শুনবো, ম্যাডামের কাছে এটা শুনে নিই। অনেক দিন আগে আমি দেখছি নরসিংদী সদর হাসপাতালে রুগী ভর্তি হয়েছে, রুগী তো বাড়িতে ট্রায়াল দিয়েছে, ট্রায়াল দিয়ে হয়নি, যখন হয়নি দায়রা কিন্তু সহজে ছাড়তে চায় না, রুগীর লোকজন বলছে যে না এত কষ্ট হচ্ছে আমরা নিয়ে যাই। নরসিংদী সদর হসপিটালে আসলো রাত্রে সে, তারপর কনসালটেন্টকে কল দেওয়া হয়েছে, কনসালটেন্টকে নিয়ে আসার মতো রাত্রে, তখনও অনেক রাত্রে, বলছে যে কনসালটেন্ট বলছে কেউ ছিল না, সে বলছে সকালে এসে করবো। সকালেও কিন্তু 8টার সময় আসার পরে কনসালটেন্টদের তো রাউন্ড দিতে হয়, বিভিন্ন কাজ থেকে সব কাজ শেষ করে তখন যখন অপারেশন করেছে, সিজার ছাড়া তো তার হয়নি, কারণ তার বাধাগ্রস্ত প্রসব, বাচ্চা কোনোভাবেই নিজ দিক দিয়ে যাওয়ার মতো পথ নাই। তার অপারেশন করে বাচ্চাটা ডেলিভারি করলো, বাচ্চাটা মৃত, আর রুগীটার ফিস্টুলা হলো। এই যে শুধু হেলথ সিস্টেম, ওই ডাক্তারের কথা হলো যে তাকে সঠিক সময় খবর দেয় নাই, এবং যখন খবর দিয়েছে তখন ডাক্তার বলছে যে বাচ্চার মাথা ম্যাডাম একদম নিচে এসে গেছে, মনে হয় এখনই হয়ে যাবে।
তো কনসালটেন্টও ভেবেছে যে এখনই হয়ে যাবে, কনসালটেন্ট আরও দেরি করে এসেছে। বাই দিস টাইম বাচ্চা কিন্তু হয়নি, হয়তো বাচ্চার মাথা চিকন হয়ে মাথার আগাটা ওইখানে দেখা যাচ্ছিল, বাচ্চা আসলে উপরেই ছিল। শেষ পর্যন্ত তার সিজার লেগেছে, কিন্তু বাচ্চাটা মৃত হয়েছে এবং ফিস্টুলা হয়েছে। এই ধরনের এই সমস্ত ঘটনা কিন্তু আমরা একটা ঘটলেও আমরা ডাক্তার হিসেবে কোনোভাবে অ্যাকসেপ্ট করতে পারি না, ওইটা মনে থাকে। কিন্তু গ্রামে গঞ্জে বেশিরভাগ অবস্ট্রাটিক ফিস্টুলা কিন্তু এই কারণে হয় না। গ্রামে বসে আমি দেখেছি 8 দিন বাড়িতে ট্রাই করেছে, পেন নিয়ে বসে আছে, পেন নিয়ে বসে আছে। এইটার অর্থনীতিতে শুধু তার অজ্ঞতা। একটা রোগীর কথা আমি কোনোভাবেই ভুলতে পারি না, এবং সেটা হলো ওর স্বামী ছিল মুয়াজ্জেম মসজিদের। 8 দিন তার ব্যথা ছিল। ভদ্রলোক মুয়াজ্জেম সাহেব, ওনার নিজের আসলে আর্থিক কোনো সম্বল ছিল না, উনি ওনার লোন নিয়েছে, তাতেও করে করে নেয়। তারপর বাড়িতে বাড়িতে গিয়ে টাকা জোগাড় করেছে, করে তার বউকে একটা ক্লিনিকে নিয়ে গেছে। ক্লিনিকে নেওয়ার পর তারা বলছে যে এটা আমরা পারবো না, ওরা সদর হসপিটালে পাঠিয়েছে। সদর হসপিটাল থেকে ডাক্তার বলছে যে এটা আমরা পারবো না, তারা সিলেটের সুনামগঞ্জের রুগী মেডিকেল কলেজে পাঠিয়েছে। তার বাচ্চার মাথা বের হয়ে একদিন গেছে, মাথাটা বের হয়ে গেছে, বডিটা ভিতরে। তারপর ওই অবস্থায় যখন সদর হসপিটালে নিয়ে গেছে, তারপর মেডিকেল কলেজে গিয়ে বাচ্চাকে কেটে কেটে পিসমিল করে বের করেছে। করার পরে তার পায়খানার রাস্তাও ফুটা হয়ে গেছে, প্রস্রাবের রাস্তাও। ওই রুগীটা ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছিল। অসম্ভব খারাপ ফিস্টুলা। এই যে পারলো না, না পারার কারণটা আসলে কি? না পারার কারণটা এটা হলো আমার মনে হয় কি, আমাদের একটা রুগীর বাচ্চা হবে, এটা স্বামীর দায়িত্ব, পরিবারের দায়িত্ব, কিন্তু সমাজেরও দায়িত্ব আছে আমাদের। এই জিনিসটা কিন্তু আমরা এখনো বুঝি না। না হলে ওই মহিলাটা, ওই দেশে কি শিক্ষিত লোক ছিল না? ওই দেশে কি বিত্তবান লোক ছিল না, যারা ওই মহিলাটাকে আরও আগে হাসপাতালে নিয়ে যেতে পারতো? যারা তাকে এই হাসপাতাল থেকে ওই হাসপাতাল না করে যারা শিক্ষিত লোক, তারা বুঝতে একবারেই যদি সিলেট মেডিকেল কলেজে নিয়ে যেত, তার তো এই অবস্থাটা। কিন্তু আমি এখানে একটু জানতে চাই, আমি ডাক্তার মোশাররত সুলতান আপনার কাছে জানবো যে মেডিকেল কলেজ 137টাতে পৌঁছে গেছে, মানে আমরা আসলে লজ্জা পাই অনেক ক্ষেত্রে। বাংলাদেশে অ্যাক্রিডিটেশনও এখন নাই, এমবিবিএস পাশ করেও আসলে আন্তর্জাতিক বা পৃথিবীর অন্যান্য দরজাগুলো আসলে বন্ধ হয়ে গেছে। এই যে ইনজুরির কথা আমরা বলছি, যে নতুন একটি যন্ত্রণা আমাদের সামনে এসেছে যে কারণে ফিস্টুলা বাড়ছে, সেক্ষেত্রে এই মেডিকেল কলেজ হলেই কি তার এই সক্ষমতা আছে অন্তত ফিস্টুলা ডিল করতেও কি আসলে তারা আদৌ পারে? না, এটাই যে সব ধরনের ট্রেনিংগুলো কিন্তু আসলে অ্যাডিকুয়েটলি হচ্ছে না। যে আপনি বলেন পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের বা এদের ট্রেনিংগুলো এত বেশি ট্রেনিং আসে, বা ট্রেনিং যে ডিস্ট্রিবিউশন, হ্যাঁ, যে যেখানে করছে, যে ঢাকা মেডিকেলে আছে তো ঢাকা মেডিকেলেই আমার মনে হয় ঘুরিয়ে ফিরিয়ে সব মেডিকেল কলেজগুলোতে ঘোরানো উচিত এক্সপিরিয়েন্সের জন্য। এটা একটা। 2 নম্বর হচ্ছে যে আমরা টিচার হিসাবেও কিন্তু আমরা সেই পর্যায়ে পৌঁছাইনি, যে ট্রেনিদের যে সুপারভিশন সেটাও কিন্তু অ্যাডিকুয়েটলি হয় না। তাছাড়া আমাদের ম্যাডাম যেটা বলেছেন যে এথিক্স, আমাদের যে মোরালিটি, সেটা তো আসলে অনেকখানি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এবং পাশ করেই আমি ট্রেনড হলাম না, আমি অপারেশনটা করতে পারবো কি পারবো না, বা কোনটা আমার করা উচিত, কোনটা আমার প্রফেসরের কাছে রেফার করা উচিত, সেগুলো না দেখেই আমরা ঝাঁপিয়ে পড়ছি অপারেশন যারা করছে তাদেরকেও তো তদারকি করে প্রয়োজনে, মানে যদি পানিশমেন্টেরও যদি প্রয়োজন হয়, কথার কথা মানুষের। এটাই তো বিএমডিসি। এটা আমি একটু অ্যাড করতে চাই যে অ্যাকাউন্টেবিলিটির কোনো সিস্টেম আমাদের দেশে নাই। আমি একটা কাজ করব, যদি ভুল হয়, অ্যাকাউন্টেবিলিটির একটি গল্প আমি আজকে অনুষ্ঠানে আপনাকে বলি। বিএমডিসির ইন্সপেকশন কমিটিতে একজন ছিলেন, একজন বাংলাদেশের একজন সাবেক মেডিকেল কলেজের একজন সাবেক পরিচালক। উনি বলেছেন যে একটি বেসরকারি হাসপাতালে ইন্সপেকশন করার পরে উনি এসে ওই হাসপাতালের বিরুদ্ধে, ঢাকারই একটি বেসরকারি মেডিকেল কলেজের বিপক্ষে উনি তার মানে একটি সুপারিশ দিয়েছিলেন। তারপরে তো উনি ওই ইন্সপেকশন কমিটি থেকে বাতিল হয়ে গেছেন, ওনার নামটাই বাদ দিয়ে দেওয়া হয়েছে। তাহলে গল্প কি হবে বলেন? আমাদের সিস্টেম তো এইটাই, যে সমস্যা তো ওইখানে। যে একটা হলো যে আমি জানি না কে বা কারা এই সিদ্ধান্ত নিয়েছে যে ভুরি মেডিকেল কলেজ খুলে শুধু ডাক্তারি সার্টিফিকেট দিলেই তো হবে না। আমার গ্রামে একজন ডাক্তারকে ডাক্তারি জেনে তো ডাক্তার হতে হবে। রাজশাহী শহর থেকে 12 কিলোমিটার দূরে আমার গ্রামে একটি মেডিকেল কলেজ আছে, যেটি বন্ধ করে দেবার পরেও তারা জোর করে তাদের
মেডিকেল কলেজের স্টুডেন্টদেরকে অন্য অন্য জায়গায় রেফার করেনি এবং তাদেরকে ঘরের ভিতরে আটকে বাঁশ দিয়ে পেটানো হয়েছে তারা যেন যেতে না পারে। না, মেডিকেল কলেজ সিস্টেমটা আমি একটু অ্যাড করতে চাই যে এটা তো আসলে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসাবে অনেকখানি কিন্তু ব্যবহৃত হচ্ছে, যে স্টুডেন্ট খালি পড়ছে ঠিকই কিন্তু কোয়ালিটি সম্পন্ন স্টুডেন্ট তো নাই, তারা নেওয়ার সময় ইনপুটটাই তো খারাপ, ইনপুটে আমার যে কোয়ালিটি স্টুডেন্ট সেই ব্যবসা মনে হয় বন্ধ হবার পথে, কারণ অ্যাক্রিডিটেশন না থাকার কারণে এবছরেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা আসে তাদের আশা তারা আসছেন না। অসংখ্য ছাত্ররা এবার মুখ ফিরে নিয়েছে, সিট ফাঁকা পর্যন্ত আছে। আমি আবারও একটু ফিস্টুলার প্রসঙ্গে আসি। ডাক্তার তাহসিন ইসলাম, আমরা পুরনো কথা আবার একটু নতুন করে জানতে চাই যে ফিস্টুলা রোগীদের জীবনের যন্ত্রণা আসলে কী রকম। এই যে আমরা দুর্গন্ধের কথা বলি, তার স্বামীর ছেড়ে যাওয়ার কথা বলি, একটু যদি আবারও যদি একটু স্মরণ করিয়ে দেন। এটাতেও আসলে আমি ম্যাডামেরই একটা কথা বলবো, যে ম্যাডাম সবসময় বলেন যে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে তুমি ফিস্টুলা নিয়ে বেঁচে থাকতে চাও কি চাও না, ম্যাডাম বলেন যে আমি এক মুহূর্তও চিন্তা করব না, আমি সাথে সাথে বলবো আমি মৃত্যু চাই। তো এই কথাটা থেকে আমরা আসলে বুঝতে পারি যে ফিস্টুলা নিয়ে বেঁচে থাকা আসলে মৃত্যুরই শামিল। যে বেঁচে থাকে সে জীবন মৃত আসলে। তো ওদের কথা যদি বলি, আসলে প্রথম কথাই তো হচ্ছে যে নিজের শরীর থেকে সারাক্ষণই প্রস্রাব পায়খানার গন্ধ বেরোচ্ছে একজন মানুষের, তো তার নিজের সেলফ এস্টিমের কি অবস্থা হয়, নিজেকে তার কতটা ঘৃণ্য মনে হয় নিজের কাছে, যে সে নিজেকে লুকিয়ে রাখে সমাজ থেকে, পরিবার থেকে। মানে সুযোগ থাকলে হয়তো আত্মহত্যা করেই ফেলতো। করে, সুযোগ থাকে না, অনেক রোগী করে। এখানে একটা গল্প অ্যাড করতে চাই। আবার খুব ছোট করে আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাব। জি, আচ্ছা, গল্পটা হলো যে তুমি বললো সুযোগ থাকলে আত্মহত্যা করতো। যে আমার একটা রুগী ঢাকা মেডিকেল কলেজে, তার একটা ফিস্টুলা হয়েছে। ফিস্টুলাটা কিন্তু আমি অপারেশন করেছি, সে কিন্তু ভালো। 16 দিনের দিন আমি যখন বলছি ওর রাউন্ডের সময় বলছি যে ওর ক্যাথেটারটা খুলে দাও, সে আমার হাতটা চেপে ধরে বলল মা একটা দিন আমার ক্যাথেটারটা রাখেন, কারণ এই জীবনে বহু বছর পর এই 16 দিন সে শুকনা বিছানায় ঘুমাচ্ছে। আমি বললাম যে আমার ডাক্তাররা বলে ম্যাডাম বেড নাই, ছেড়ে দিতে হবে। আমি তো এত করে বলতেছে একটু রাখুন আরেকটা দিন। সে সেই রাত্রে কি করছে, ওই যে ফল কাটার ছুরি আছে না, ওই ছুরি দিয়ে নিজের মেয়েকে বলছে কি, ওর মেয়ে ছিল সাথে, মেয়েরা তো ঢাকা মেডিকেলে কিন্তু খাটের নিচে রুগীর লোকরা ঘুমায় রাতে, তুই ঘুমাস না কেন, এত রাত হয়েছে। মেয়ে যখন ঘুমিয়ে গেছে, সবাই ঘুমিয়ে গেছে, সে ফল কাটার ছুরি নিয়ে নিজের গলা কেটে দিছে। এমনভাবে কাটছে 4 ঘন্টা লাগছে ENT-র ডাক্তারদেরকে তার ব্লিডিং বন্ধ করতে। 4 ইউনিট। মানে সে এই আরামটা উপলব্ধি করার পরে আবারও যে সেই যন্ত্রণাদায়ক অধ্যায়ে তাকে যেতে হবে। তাকে যখন আমরা জিজ্ঞেস করেছি, সাইকিয়াট্রিক্সের ডাক্তার এসে জিজ্ঞেস করছে, সে বলে কি আমি ওই জীবনে আর ফেরত যেতে চাই না। আমি এবং আসবো। এটা কিন্তু ইয়েতেও আছে, আফ্রিকাতে একটা ডেকের পর অনেকগুলো ফিস্টুলা রোগী চেইন দিয়ে নিজেদেরকে বেঁধে একসঙ্গে মাস সুইসাইড করেছিল। আসবো, থেমে যাচ্ছি আসলে। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবার আলোচনা ফিরছি। ডাক্তার মুশাররত সুলতানা, আপনার কাছে একটু জানতে চাই যে মামস ইনস্টিটিউটের গল্প গণমাধ্যম কর্মী হিসেবে আমরা অনেক বলেছি, আমরা জানি অনেকে একটা মোবাইল নাম্বার খোঁজে বা কোনো না কোনোভাবে এই জায়গাতে আসতে চাই। এখন মামস ইনস্টিটিউট কোন পর্যায়ে আছে? রোগী কি আসলে কমছে নাকি রোগী আরও বাড়ছে, বা আপনাদের সেবা কোন পর্যায়ে এখন আছে? মামস ইনস্টিটিউট আসলে ছোট একটা অবস্থান থেকে 2010 সাল থেকে যাত্রা শুরু করে, 12 সাল থেকে যেটি মগবাজারে আছে, মগবাজার মোড়ে এটা অবস্থিত এবং কুইন্স গার্ডেনে। তো তখন থেকে 22 বেডের নিয়ে যাত্রা শুরু করে। তো আমরা তখন খুব অবাক হচ্ছিলাম ম্যাডামের এই ইয়ে দেখে, যে ম্যাডাম কিভাবে চলবে হসপিটালটা। বা কিন্তু আসলে আল্লাহর রহমতে এখন কিন্তু খুবই ভালো অবস্থায় চলে গেছে এবং এত অপারেশন হচ্ছে এখানে। আমার তো মনে হয় বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি অপারেশনই হচ্ছে মামসে, সরকারি থেকেও বেশি। সরকারি থেকে অবশ্যই বেশি, এবং বাৎসরিক স্ট্যাটিস্টিক্সে এবং বিনামূল্যে হচ্ছে, বিনামূল্যে, সব সম্পূর্ণই বিনামূল্যে। পেশেন্টদের অপারেশন থেকে শুরু করে থাকা, খাবার, ইভেন যাওয়ার সময় তো ওদের গাড়ি ভাড়াটাও দিয়ে দেওয়া হয়। আর একটা যেটা, যে এখানে ট্রেনিং প্রোগ্রাম ম্যাডাম চালু করেছেন, যে অনেকগুলো ট্রেনিং প্রোগ্রাম হচ্ছে বছরে,
যেটাতে কিনা আমাদের স্কিল ম্যান পাওয়ার তৈরি করার জন্য, কারণ শুধু তো কয়েকজন ডাক্তার দিয়ে এরকম কত ম্যান পাওয়ার হয়েছে আসলে যারা পারেন করতে এরকম? এখন সংখ্যা, মামস থেকে ট্রেনিং নিয়ে গিয়েছে এখন পর্যন্ত মনে হয় 59টা প্রোগ্রাম, আর তার মধ্যে থেকে প্রতিটা প্রোগ্রামে 8 জন 10 জন করে আসছেন, তাতে প্রায় 200-300 তো অবশ্যই এখান থেকে ট্রেন্ড হয়ে গিয়েছে। এবং প্রায় আমাদের এখানে ওয়ার্কশপ অ্যারেঞ্জ এরা করা কি হয়। সবাই চিকিৎসক? তো চিকিৎসক, তার মানে হচ্ছে যে এই রোগীরা এখন প্রান্তিকে থেকেও চিকিৎসা নিতে পারবে, অন্তত পক্ষে ডায়াগনোসিস হবে। তারা সিম্পল কেসগুলো হয়তো করতে পারবেন ওনারা, কিন্তু আমি একটাই আমাদের আবেদন যে অনেকে আছে কিন্তু না জেনেও করে ফেলেন নিজে, আচ্ছা ঠিক আছে দেখি একটু আমি ট্রাই করি, কিন্তু ফিস্টুলা পেশেন্টদের জন্য কিন্তু এটা খুবই মানে ক্ষতিকর। আরও সেটা ভালো হাতে ভালো জায়গায় হওয়াটা খুব জরুরি, কেন বলা হয় যে ফার্স্ট চান্স ইজ দ্য বেস্ট চান্স। যদিও বা এটা অনেক সময় অনেক পেশেন্টদের কিন্তু কয়েকটা সিটিংয়ে করতে হয় অপারেশনগুলা, খুব খারাপ, কিন্তু দক্ষতা ছাড়া প্রথম দফায় ভুল করে ফেললে বা সফল না হলে এটি রোগীর যন্ত্রণা আরো বাড়িয়ে খারাপ দেয়। হয়ে যেতে পারে। হ্যাঁ, আমি আসবো অধ্যাপক ডাক্তার সাহেব আক্তার, আপনার কাছে একটু জানতে চাই যে আমরা মামস ইনস্টিটিউটের গল্প জানি, আপনি এই নিজের ব্যক্তিগত ফান্ডের 35 লাখ টাকা দিয়ে আরো অনেক দৌড়ঝাঁপের পরে একটি ইনস্টিটিউটকে এত এই জায়গাতে নিয়ে এসেছেন। কিন্তু একজন ব্যক্তি চেষ্টা করলে আসলে এটি নির্মূল করা যায় না, হয়তো নিয়ন্ত্রণে রাখা যায়। এখন এই পর্যায়ে এসে কোন চ্যালেঞ্জ ফেস করছেন, বা এদেরকে ছেঁকে বের করে সেবার দরজায় নিয়ে আসার জন্য আরো কতটা পথ হাঁটতে হবে বলে আপনি মনে করেন? তোমার কথা থেকেই প্রথম শুরু করি যে একটা ব্যক্তি করে চেষ্টা করলে কিছু কাজ করতে পারে, কিন্তু কখনো একটা ফলপ্রসূ মানে উল্লেখযোগ্য কিছু কিন্তু করতে পারে না। এটা এখানে সমষ্টির অবশ্যই দরকার। এই সমষ্টি বলতে শুধু যে ডাক্তার তা না, ডাক্তারের সাথে সাথে চিকিৎসা সেবার সঙ্গে যারা জড়িত তাদের সবার দরকার। বিশেষ করে সরকার যদি সহযোগিতা না করে কখনোই আমরা উল্লেখযোগ্য একটা প্রতিফল দেখাতে পারবো না। সরকার সহযোগিতার কোন জায়গাতে আছে, সহযোগিতা কতটুকু পাচ্ছেন বা আরো কত দরকার? আমি সত্যিকারে বলতে সরকারের আমি কাজ করার পারমিশন পাচ্ছি, কিন্তু তুমি আর্থিক সহযোগিতা আমি কখনো পাই নাই। জনবল দিয়ে সরকার আমাকে সহযোগিতা করেছে সেটা আমি বলতে পারি। তাহসিনকে এক সময় 1 বছরের জন্য সরকার থেকে ডেপুটেশনে আমার এখানে দিয়েছিল, সেইভাবেই তাহসিন আস্তে আস্তে আমাদেরকে আর ছেড়ে যেতে পারে নাই, যদিও তার ডেপুটেশন পার হয়ে গেছে, এখন সে অনারারি আছে। আর এইটাকে আমরা যদি করতে চাই, সরকারের সবচেয়ে বড় সহযোগিতা একটা তো আর্থিক সহযোগিতা অবশ্যই দরকার, কিন্তু তার চাইতে বেশি যেটা জরুরি সেটা হলো, তুমি তো প্রথমেই বলেছো যে এটা আমি একটা ভাড়া করা জায়গায় আমরা হাসপাতালটা করেছি। আমি কিন্তু সরকারের কাছে অনেকবার তোমাদের মাধ্যমে ডাইরেক্টলি যাওয়ার সুযোগ পাই নাই, কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করেছি এবং হেলথ মিনিস্ট্রিতেও কিন্তু অ্যাপ্লিকেশন দিয়েছি যে আমাদের কিছু সহায়তার জন্য। এই যে কোনো একটা, এবং পূর্বাঞ্চলে যখন জায়গা অ্যালট করে তখনও কিন্তু আমরা অ্যাপ্লিকেশন করেছি, উত্তরায় জায়গা দিল তখনও অ্যাপ্লাই করেছি, কখনো পাইনি। মানে আমার এখানে একটা ব্যক্তিগত প্রশ্ন আমি অনেককেই করি, আপনাকেও করছি, যে তাহলে এই যে একজন সম্মানিত একজন মানুষকে তার অবদানের জন্য মাথায় তুলে নিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ স্বীকৃতি দেয়া, এই কাজটা তো তাহলে অনেক সহজ, কিন্তু সেই মানুষটাই যখন রাষ্ট্রের হয়ে কাজ করতে চাইছেন সেই কাজটাতে সহযোগিতা করা হচ্ছে না, তাহলে এই পদক বা এই সম্মান কি আসলে সেই অর্থে মর্যাদা দেয় কিনা, আপনি কি মনে করেন? মর্যাদা শুধু আমার মনে হয় কি, ওই পদক আমার বুকশেলফের ক্রেস্টের সংখ্যাই বাড়ায়, আমার দেওয়ালে একটা সুন্দর ছবি টাঙিয়ে রাখাটা পর্যন্তই লাভ। মানে আপনার এই পদকের সঙ্গে মামস ইনস্টিটিউট বা এই নারীর যোনিপথের ফিস্টুলার মানে রোগীদের যে চিকিৎসা দেয় এটির সঙ্গে কোনো সম্পর্ক আছে কিনা? হ্যাঁ, সরকার যখন আমাকে পদক দেয় তখন প্রথম ছিল প্রসবজনিত রক্তক্ষরণের যে আমি ডিভাইস তৈরি করেছি সেটা, দ্বিতীয় নাম্বার ছিল মামস ইনস্টিটিউটে দরিদ্র রোগীদের বিনামূল্যে। এই তো আমার কথা এখানেই, তাহলে এই যে নারীর যোনিপথের ফিস্টুলা নিয়ে আপনার পদকের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, যে কারণে আপনি পদক পেলেন, সেটি তো আপনি নির্মূল করতে চান। সেটা নির্মূল কিন্তু চাই, কিন্তু পরবর্তীতে গিয়ে যখন আমি এটার জন্য সাহায্য সহযোগিতা চেয়েছি আগে এবং পরে, সেই জিনিসটা কিন্তু আমি পাইনি। এবং এখনও কিন্তু আমি এই বয়সে আমি থেমে নাই, এখনও আমি চাচ্ছি
সরকার যেই সরকারি যখন আসবে সব সরকারের কাছে যতক্ষণ পর্যন্ত মামস ইনস্টিটিউট একটা স্থায়ী আবাস না পাবে, যতক্ষণ পর্যন্ত আমি এই দেশের জনশক্তির দক্ষতা বাড়ানোর জন্য সুযোগ না পাবো, যতক্ষণ পর্যন্ত আমাদের এই দরিদ্র অনাহত রুগীদের সঠিক এবং মানসম্মত সেবা দেওয়ার সুযোগ না পাবো, আমি কিন্তু চাইবো দেওয়ার দায়িত্ব সরকারের। আমি বলবো না মালিক শুধু, আমি বলবো এটা সরকারের দায়িত্ব এবং তোমাদেরকেও আমি বলবো বটেই। তোমাদেরও দায়িত্ব। মিডিয়ার একটা বিশাল ভূমিকা রয়েছে। আমরা কথা বলি কিন্তু এই জিনিসটা আমরা সুযোগ পেলেই বলি, উদ্ধার আজও করে বলছি। এনে দেওয়া, এটা কিন্তু তুমি একজন না, আমি সমস্ত মিডিয়া বলতে আমি সব মিডিয়াকে বলছি, তাদের উপরেও কিন্তু আমাদের একটা দায়িত্ব, আমার দায়িত্ব শুধু, জি। আমার দাবি না শুধু, আমার সমস্ত রুগীদের দাবি, আমার ডাক্তারদের দাবি যারা প্রশিক্ষণ নিতে চায় যে এরকম একটা ইনস্টিটিউট গড়ে তোলার জন্য আমাকে সহায়তা করা উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। ডাক্তার তাহসিন ইসলাম, আপনার কাছে জানতে চাই যে এখন রোগীদের বাংলাদেশের পরিসংখ্যান কেমন, বা আপনাদের এখানে অনেক মানুষের সেবা দেওয়ার কারণে রোগীর সংখ্যা কমছে কিনা নাকি ক্রমাগত বেড়ে যাচ্ছে? বাস্তবতা এখন কোন পর্যায়ে আছে বাংলাদেশ এই ফিস্টুলার ক্ষেত্রে? আসলে প্রসবজনিত ফিস্টুলার রুগীর প্রকৃত সংখ্যা কত, এটার আসলে কোনো সমীক্ষা কিন্তু নেই। কোনো কিছুরই নেই। আমরা যদি অনেক রোগের ক্ষেত্রে ক্যান্সার বলি, যেটা জানি আছে না আমরা কি সেটা অবস্থা। একটা এস্টিমেটেড সংখ্যা, সেটা বলা হয় 19,755 জন রুগী বাংলাদেশে এখন ফিস্টুলা রুগী আছে যারা এখনো অপারেশনের জন্য অপেক্ষমান। কিন্তু তার বাইরেও যারা নতুনভাবে তৈরি হচ্ছে ফিস্টুলা, যেটা এখন বেশিরভাগই সার্জারি কমপ্লিকেশন হিসাবে আসছে, সেগুলো কিন্তু এই পরিসংখ্যানের মধ্যে নেই। প্রথম যে ফিস্টুলা হাসপাতালটা ছিল বিশ্বে, মিরিয়ান সিমস যে হাসপাতালটা করেছিলেন, ওটা কিন্তু বন্ধ হয়ে গেছে, কারণ ওদের আর ফিস্টুলাও নাই, ওদের সেই হাসপাতালের আমাদের তো আবার অন্য দুর্ঘটনা বাড়ছে, সেক্ষেত্রে তো হাসপাতাল আরো দেয়া লাগবে মনে হচ্ছে। কিন্তু আমাদের ক্ষেত্রে আসলে খুশি হতাম যদি আমাদেরও ফিস্টুলা হাসপাতাল ফিস্টুলা হিসাবে বন্ধ কিন্তু সেই হয়ে পরিস্থিতি নেই, পরিস্থিতি কিন্তু পরিবর্তন সেটা তো হচ্ছে। আমি আসবো, আমি খুব ছোট্ট করে ডাক্তার মুসাররাত সুলতানা আপনার কাছে আমি কৃতজ্ঞ। আপনারা যারা বিনামূল্যে সেবা দিয়ে যাচ্ছেন, এরকম আরো অনেকের নাম আমি জানি, হয়তো বলার সময় নেই, কিন্তু এই যে বাংলাদেশের একেবারে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত অন্তত কোনো ডাক্তার না পাওয়া গেলেও সেখানে একজন গাইনির চিকিৎসক পাওয়া যায় যিনি সার্জারি করছেন বা সেবা দিচ্ছেন, তাদের মধ্যে আরও বেশি ডাক্তারদের কি এগিয়ে আসা উচিত না? এই ফিস্টুলা সম্পর্কে জানা, লক্ষণগুলো বোঝা, এগুলো ট্রিট করা, এগুলোর প্রশিক্ষণ নেওয়া, মানে তাদের প্রতি, মানে আপনি একজন সমব্যথী হিসেবে আপনার বক্তব্য কি? আসলে ফিস্টুলা তো হচ্ছে একদম গরিবের রোগ, সেই জন্য আমাদের প্রফেশনের মধ্যেই বেশিরভাগ ডাক্তাররাই কিন্তু আসলে ইন্টারেস্টেড না এই কাজগুলা করার জন্য, কারণ এখানে আর্থিক তেমন একটা হয় না, কি বলে এটা, আপনার ইমপ্রুভমেন্ট হয় না আপনার অর্থনৈতিক অবস্থার। তো তারপরও আমাদের মধ্যে যে নাই তা না, আমাদের মধ্যে এখন এবং একটা কোর্স চালু হয়েছে ঢাকা মেডিকেল কলেজে, ইউরোগাইনি এবং পেলভিক রিকনস্ট্রাকটিভ সার্জারি, যার মাধ্যমে অপারেশনগুলো শিখতে পারবে। তো কাজে এই কোর্সের জন্য হয়তো অনেকে আসতে পারে। আরেকটা আমার আবেদন যে আমাদের পোস্টগুলা বাড়ানো দরকার, নতুন পোস্ট ক্রিয়েট করা দরকার এই সাবজেক্টগুলোতে, যাতে করে আমাদের বিশেষজ্ঞ ডাক্তার, এগুলো তো বিশেষজ্ঞ এবং সুপার স্পেশালাইজ যেটাকে বলা হয়, তো সবাই তো এটা করবে না, সেই জন্য এই ট্রেনিংগুলো আরও বিভিন্ন জায়গায় হওয়া উচিত। এবং আমাদের এত বড় এই সাউথ ইস্ট এশিয়ার মধ্যে ওয়ান অফ দ্য কি বলে লিজেন্ড সার্জন কিন্তু প্রফেসর সাহেবা আক্তার ম্যাডাম। আমরা এই জন্য গর্বিত যে আমাদের দেশ পেয়েছে সাহেবা আক্তার ম্যাডামের মতো মানুষকে। তো আমাদের কিন্তু ওনার এই কাজ থেকে এইগুলা শিখে নেওয়ার এখনই সময়, ঠিক না? তো এইখানে আমি শেষ প্রান্তে আমি সাথে একটু যোগও করতে চাই আপা, যে এমনি তো আপনি বলে যদি এটা ডিজাইনের, সরকারি ডিজাইনের মধ্যে যদি না আসে, বা আপনি কোথায় পোস্ট ক্রিয়েশন করবেন, বা আপনি আপনার গাইনোকোলজিক্যাল ট্রিটমেন্টের মধ্যে কোথায় আগে থেকেই আপনার কোর্সের মধ্যে তাকে একটু শিখিয়ে দেওয়ার ব্যবস্থা, মানে সেই দিকে না যাওয়া পর্যন্ত তো আসলে স্বপ্রণোদিত হয়ে তো কেউ আসলে এই প্রশিক্ষণ নিয়ে মানুষের জীবন বাঁচাতে আসবে আমার মনে হয় না। আপনি কি মনে এটা করেন? তো অবশ্যই সরকারের দিক থেকে যেটা পোস্ট লাগবে, আর সেই পোস্ট ক্রিয়েশন করতে হবে, এদের একটা অবস্থান তৈরি করতে হবে কোথায় তারা প্রশিক্ষণ নেবে। জি। আর ফিস্টুলা রোগীতে ডাক্তাররা প্রশিক্ষণ নিতে চায় না শুধু টাকার জন্য, এটা আমি বলবো না। এটা একটা জটিল অপারেশন এবং চ্যালেঞ্জিং। সবাই কিন্তু চ্যালেঞ্জ নিতে চায় না, সহজলি ইজিলি করে
সহজেই একটা অপারেশন করব, সহজেই তার ফল দেখা যাবে, তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, এতে মানুষ আনন্দ বেশি পায়। চ্যালেঞ্জ সবাই সবসময় নিতে পারে না। আরেকটা জিনিস এইখানে আমি তোমাদের এই সুযোগে সংবাদ দিতে চাই যে আমাদের এই ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ফিস্টুলা সার্জনের কিন্তু একটা অনেক বড় সম্মেলন বাংলাদেশের চিনমৈত্রী মিলন কেন্দ্রে হতে যাচ্ছে ডিসেম্বরের 12-13। আসলে 9-10 আমরা সেইখানে ফিস্টুলার বিশেষ খুবই দক্ষ সার্জন এনে আমাদের ডাক্তারদেরও প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করছি হ্যান্ডস অন ট্রেনিংয়ের জন্য। আচ্ছা, কাজে এই চেষ্টা কিন্তু আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি। এর আগেও কিন্তু বিদেশ থেকেও ডাক্তাররা এনে আমরা ট্রেনিং করেছি। আচ্ছা, এখন আমি শেষ বক্তব্য জানতে চাই যে আসলে আমাদের একটা তো হচ্ছে জায়গা প্রয়োজন, একটি আলাদা ইনস্টিটিউট হলে ভালো হয়, মানে আর কি হলে আমরা আসলে নির্মূলের পথে হাঁটতে পারতাম বলে আপনি মনে করেন? জনসচেতনতা। এই রুগীগুলো কিন্তু আমরা যদি কমিউনিটি লেভেলে না যাই, এই রুগীরা কিন্তু নিজে থেকে আসার, তোমাকে আমি প্রথমেই বলছি, এই রুগীগুলোকে আইডেন্টিফাই করে তাদেরকে আসার জন্য সাহায্য করে হাসপাতালে এনে তারপর চিকিৎসা দেওয়া। বাংলাদেশ সরকার ইউএন ডিক্লারেশনে এসডি গোল রিচ করার জন্য 2030-এর মধ্যে ফিস্টুলা নির্মূল করার কথা। বাংলাদেশ সরকারও কিন্তু তার একটা সিগনেটরি, কিন্তু আফ্রিকার সব দেশের পক্ষে এটা কিন্তু সম্ভব না। কিন্তু আমি দৃঢ় বিশ্বাস করি বাংলাদেশ সরকার যদি সঠিকভাবে সিদ্ধান্ত নেয় এবং সঠিক পরিকল্পনা করে যদি আগায়, 2030-এর মধ্যে এই দেশকে ফিস্টুলা মুক্ত করা সম্ভব। কিন্তু প্রয়োজন কি? সরকারের সিদ্ধান্ত এবং পদক্ষেপ। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের তিনজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আপনারা ভালো থাকবেন। ফিস্টুলা মুক্ত বাংলাদেশ আমরা চাই, এরকম অনেক কিছু আছে 2030 সালের মধ্যে, 25 সালের মধ্যে, 40 সালের মধ্যে নির্মূল হয়ে যাবে, কিন্তু আসলে বাস্তবিক ক্ষেত্রে সেটি আসলে হয় না, কারণ আমরা সঠিক পরামর্শ মানি না, সঠিক গাইডলাইন দেয়া হলেও সেটি আমলে নেই না। কিন্তু যেই রোগটি মানুষকে আত্মহত্যা করতে বাধ্য করছে, যে রোগটি আসলে মানুষকে পরিবার থেকে বিচ্ছিন্ন করছে, স্বামীর কাছ থেকে আলাদা করে ফেলছে, একা করে ফেলছে, সেই রোগটির জন্য আমাদের চিকিৎসকদের এগিয়ে আসা উচিত। আমরা যে তথ্য যারা জানি, এই মানুষগুলোকে খুঁজে পেলে সেটি মামস ইনস্টিটিউট বা ঢাকা মেডিকেল কলেজ বা যেখানে সেবা দেওয়া হয় সেখানে পৌঁছে দেওয়া, মানে এই কাজগুলো দেশের একজন নাগরিক হিসেবে আমরা করতে পারি। এবং যে কথাটি বলছিলাম যে পদক দেওয়ার থেকেও যাদেরকে পদক দেয়া হয়েছে তাদেরকে উপযুক্ত কাজ করার পরিবেশ এবং তাদেরকে সক্ষমতা বাড়ানোর চেষ্টা আসলে এই রাষ্ট্রের করা উচিত। কারণ 24 সালের বাংলাদেশ আগের বাংলাদেশ নয়, এই বাংলাদেশ নতুন গতিতে নতুনভাবে ছুটছে। আমরা চাইবো 30 সালের মধ্যেই ফিস্টুলা মুক্ত হোক বাংলাদেশ। এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।